বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক রাজনৈতিক সাংস্কৃতিক নানা বিষয়ের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে যুক্ত হচ্ছেন ফাহাম আব্দুল সালাম। অনেক পরিচয় তার, কিন্তু তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন লেখক হিসেবে পরিচয় দিতে। একাধিক বই রয়েছে, তার কথাবার্তা আপনারা নিয়মিত শুনেন এবং অত্যন্ত জনপ্রিয় একজন। স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন রেজাল করিম রনি। তিনি পছন্দ করেন নিজেকে চিন্তক হিসেবে পরিচয় দিতে, মাসিক জবান পত্রিকার সম্পাদক। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার ফাহাম আব্দুল সালাম, আমরা বিগত 15 বছরে বাংলাদেশে এক ধরনের ফ্যাসিবাদী পলিটিক্স, পলিটিক্যাল কালচার বা রাজনৈতিক আবহ দেখেছি, বা আমাদের সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র সেই একই রকমের প্রবণতা দেখেছি, এমনকি নানা বয়ান তৈরি করবার ক্ষেত্রে সেটা দেখেছি। কিন্তু 5ই আগস্টের পট পরিবর্তনের পরে যে ধারায় এখন বাংলাদেশ এগুচ্ছে, সেটা আপনি কতটা ওই যে চিত্র আমরা দেখেছি তার বিপরীতে দাঁড়িয়ে যে চিত্র এখন দেখা যাচ্ছে, সেটা কি মনে হচ্ছে আপনার কাছে? এটা এখন আসলে বোঝার সময় হয়নি। আমি কেন বলি, কারণ সংস্কৃতি তো হচ্ছে গিয়ে শুধুমাত্র গান বাজনা করা না, মানে এগুলো তো হচ্ছে গিয়ে এগুলোর আমরা যে আমাদের যেই সংস্কৃতির সবচেয়ে পেরিফেরাল এক্সপ্রেশন হচ্ছে গিয়ে এগুলো। কিন্তু সংস্কৃতির যেই মূল উপাদান, সেটা আমার কাছে মনে হচ্ছে যে মানুষের মোরাল কোড কি। আপনি যখন আপনার মোরাল কোড মানা শুরু করবেন, তখন আপনাকে যা করা বলে আপনি নিজে মনে করেন, ওইটার বাই প্রোডাক্ট হিসেবে সংস্কৃতি উদ্ভব হবে। এখন আমি মনে করি যে বাংলাদেশের মানুষের যে চিন্তা, যে চেতনা, এর মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসছে, এবং এই পরিবর্তনের বিভিন্ন চিহ্ন আমরা দেখতে পাই আমাদের এভরিডে লাইফে। কিন্তু আমি একটা কথা আমি মনে করি যে সংস্কৃতির যেই অ্যাকচুয়াল যে পরিবর্তন আসবে, অর্থাৎ আমি ধরেন আপনি একটা সিনেমার একটা এক্সপ্রেশন, লেখালেখির একটা এক্সপ্রেশন, এইটা বোঝার জন্য 6 মাস 1 বছর যথেষ্ট সময় না। তবে একটা পরিবর্তন আমাদের মনে হয় যে আমরা সবাই দেখতে পাচ্ছি, যে যারা আমাদের এই সংস্কৃতির অ্যাক্টর ইন দ্য সেন্স, যে যারা এটা চালিকা শক্তি ছিলেন, তারা তো সবাই পালিয়ে আছেন। তারা অনেকেই সুটকেস গুছিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন, কেউ প্লেনে পালিয়েছেন। তো সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এর ফলে যে আমাদের যে নতুন ন্যারেটিভ আসার উচিত, সেটা কিন্তু একটা পরিবর্তন এসছে। কিন্তু যখন আমরা বুঝবো যে এটা আমাদের সংস্কৃতির মধ্যে, মানে আমি বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত সেই সময়টা আসে নাই যখন বলা যায় যে আমাদের গণতান্ত্রিক উত্তরণ হয়েছে এবং প্রো পিপল একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, এটার জন্য সময় লাগবে। কিন্তু আমি হোপফুল যে গুণগত পরিবর্তন আমি দেখতে পাচ্ছি। বাট আপনি কি মনে করছেন যে গণতান্ত্রিক রাজনীতি বা গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণের চেষ্টাটা আছে, বা সেটা কি ধরনের হওয়া উচিত বলে মনে করেন আপনি? চেষ্টা তো অবশ্যই আছে। বাংলাদেশের মানুষদের মধ্যে একটা স্পিরিট, গণতান্ত্রিক স্পিরিট কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে আছে, কিন্তু ডিরেকশনটা তো লিডারশিপের মধ্য থেকে আসে, এবং সেটা ট্রু। যেমন আগেকার লিডারশিপ সম্পর্কে আপনি বলছিলেন, যারা সুটকেস গুছিয়ে পালিয়ে গেছে, বাট এখন সেই লিডারশিপটা আছে কি না, বা সেই ডিরেকশনটা কি আসলে? দেখেন, আমরা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমে আছি। এখন তো এটা বলা যায় না, কারণ এখন গণতান্ত্রিক যেই ব্যবস্থা সেটা এখনো আসেনি। আমরা যেই পরিস্থিতিটার মধ্যে আছি, যে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা তো আসলে গণতান্ত্রিক সরকার না ইন দ্য ট্রু সেন্স। কারণ মানুষের ম্যান্ডেট নিয়ে এই সরকার, সরাসরি ভোট নিয়ে এই সরকার ক্ষমতায় আসে নাই। এখন আমি যতদূর বুঝি যে এই সরকারের মধ্যে একটা কোনো ক্লিয়ার, আমি বলবো যে আমাদের রোড ম্যাপ দেয়া হয় নাই। এটা যেমন সত্য, সেই সাথে এটাও সত্য যে তাদের কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার যেই অঙ্গীকার, সেটাও আমরা দেখতে পেয়েছি। এখন আই থিঙ্ক যে ইটস টু আর্লি টু সে, মানে একটু সময় দেওয়া উচিত, যে তারা যখন তাদের রোড ম্যাপ লেআউটটা কি হবে এটা বলবে। আমার মনে হয় যে 2 থেকে 3 মাসের মধ্যে তাদের অন্তত এতটুকু জানানো উচিত যে তাদের সামনের পরিকল্পনাটা কিরকম। এবং আমার মনে হয় সরকার সেদিকে এগিয়ে যাচ্ছে, এবং আমার এটাও ধারণা যে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে কোনো না কোনো একটা সময় নির্বাচন হবে। থ্যাংক ইউ। রেজাল করিম রনি। ধন্যবাদ। যে যেখান থেকে দ্বিতীয় মাত্রা দেখছেন, ফাহাম ভাইকে শুভেচ্ছা। প্রথম ফাহাম ভাইয়ের সাথে আলাপ করতে আসলাম
এমনি তো আপনার আমার জন্য নতুন প্রশ্ন না এই প্রশ্নের ওই প্রশ্নটাই আপনার মতামত শুনতে চাই, আর যদি বলেন আমি সম্পূর্ণ একমত, আমার আর কিছু যোগ করবার নেই, তাহলে আমি অন্য প্রসঙ্গে যেতে পারি। বাংলাদেশে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে এখন ধরেন আওয়ামী লীগের যে এটাকে আমরা যে ফ্যাসিজম বললি, ফ্যাসিবাদ বলতাম, এটাকে কিন্তু আমি শুরুর থেকেই বলতাম এটা একটা সাংস্কৃতিক ফ্যাসিবাদ। কারণ ফ্যাসিবাদ হওয়ার জন্য যে ধরনের ইডিওলজিক্যাল আপনার অ্যাপারেটাস লাগে থাকতে, সেটাও এই আওয়ামী লীগের ছিল না। এটা একটা বেসিক্যালি কতগুলো চোরদের একটা ক্লাব ছিল, সেই ক্লাব আপনার, এবং সেই ক্লাবটাকে আপনার সহনীয় করা বা জনগণের মধ্যে আপনার এই ক্লাবের ব্যাপারে একটা বিশ্বস্ততা, কৃত্রিম বিশ্বস্ততা তৈরি করবার জন্য কিছু অ্যাক্টিভিটি তারা চালাইতো, সেগুলোকে আপনারা সাংস্কৃতিক অ্যাক্টিভিটি বলতে পারেন। তো ফলে আপনি মনে করেন যে সে সাংস্কৃতিক ফ্যাসিবাদের পতন হয়েছে? না, সেই সাংস্কৃতিক ফ্যাসিবাদের পতন এটা তো ধরেন 1-2 বছরের ব্যাপার না, বরং আওয়ামী লীগ বাংলাদেশে আরও বড়, সংস্কৃতির তো বাদ দেন, আরও বড় যে ক্ষতিটা করে গেছে সেইটা পূরণ হইতে আপনার অনেক লম্বা সময় লাগবে। সেটা কি? সেটা হলো আওয়ামী লীগের আমলে ফ্যাসিবাদের একটা সামাজিকীকরণ হয়েছে। সেই সামাজিকীকরণটা আপনি ধরেন রাতারাতি তো আপনি এটা দূর করে ফেলতে পারবেন না। আপনার প্রথমে যদি আপনি চিন্তা করেন যে আচ্ছা আওয়ামী লীগ কী, বাংলাদেশের মানুষ ধরেন এই যে 15টা বছর একটা আওয়ামী লীগের চোরগুলো ছাড়া বাকি মানুষগুলো যে একটা পশুর মতো জীবনযাপন করলো, পশুর মতো ইন এ সেন্স যে তাদের কোনো ডিগনিটি ছিল না, তাদের সত্যকে তারা প্রকাশ করার মানে ধরেন যে সুযোগ পায়নি, করলে তাকে জেল জুলুম নির্যাতনের শিকার হইতে হইতো বা আরও কঠিন পরিণতির দিকে যাইতে হইতো। তো ফলে আমরা আসলে আওয়ামী লীগকে বুঝি নাই। বাংলাদেশের মানুষ তো আসলে এক অর্থে প্রতারিত হয়েছে, এবং তারা নিজেরা প্রতারিত হয়েছে এবং পরে প্রতারিত করছে, বিশেষ করে শিক্ষিত মিডল ক্লাসের কথা যদি বলেন, তারা আওয়ামী লীগকে ভালো করে চিনে নেয়। আওয়ামী লীগ কী বা আওয়ামী লীগ যারা করছে এটা কী। তো এখন আপনারা বলতে পারেন যে এখন যে প্রশ্নটা সামনে আসবে, খুব মানে আসতেছে অলরেডি, যে আওয়ামী লীগকে কি আগামী দিনে যে নির্বাচনের কথা বললো, ফাহাম ভাই বললেন যে উনি আশা করছেন যে 2 বছরের মধ্যে একটা ইলেকশন হতে হবে। তো সেই ইলেকশনে এখন প্রশ্নটা হইল যে তাইলে কি আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন হইলে কি সেটা গ্রহণযোগ্য হবে? এখন আওয়ামী লীগের কোন অংশকে নিয়ে ইলেকশন হবে? আওয়ামী লীগের বেশিরভাগ লোক এখন পালাতক, খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু তারা আবার নানা রূপে ফেরত আসতেছে। হ্যাঁ, কখনো আপনার মাইনরিটি রূপে ফেরত আসতেছে, কখনো রিক্সাওয়ালা রূপে, নানা রূপে তারা ফেরত আসতেছে। তো এই যে ক্লোনিং হচ্ছে আওয়ামী লীগের, হ্যাঁ, এই ক্লোনিংয়ে কি চলতে থাকবে? তো ফলে আওয়ামী লীগকে আপনি নিয়ে কী করবেন? এখন আমাদের মূল সমস্যা কি? বাংলাদেশের মানুষের মূল সমস্যা হলো আমরা এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এটা কখনো চিন্তা করতে পারিনি, যার কারণে এই 15টা বছর বা এই পুরা সময়টাই আমাদের মানে ভুগতে হয়েছে। এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এই স্বপ্ন আপনাকে দেখতে হবে। কেন দেখতে হবে? কারণ আওয়ামী লীগ এটা কি গণতান্ত্রিক চিন্তার? এটা অবশ্যই গণতান্ত্রিক চিন্তা। কারণ হলো আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসিজমকে তো আপনি বলতে পারেন না যে তার একটা রাইট আছে, ডেফিনেটলি। হ্যাঁ, একটা ফ্যাসিস্ট শক্তিরও রাইট আছে, গণতান্ত্রিক অধিকার আছে তার মত প্রকাশ করবার, তার আপনার অঙ্গীকারের মধ্যে আসবার। দেখেন, ডেমোক্রেসিকে আপনি যখন ইডিওলজিক আকারে আপনার পরিণত করবেন, ইডিওলজিতে রূপান্তর করবেন, তখন এটা খুব দ্রুতই ফ্যাসিজমের দিকে রূপান্তর হবে। এটা গ্লোবাল ফেনোমেনা। বাংলাদেশে তো সেটা তো ধরেন যে কোনো ধারণার আওয়ামীকরণ হয়েছে। এটা গণতন্ত্রের ধারণা আওয়ামীকরণ হয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসটা আওয়ামী ইতিহাস হয়েছে, এখানে মানবাধিকারের ধারণার আওয়ামীকরণ হয়েছে। অ্যাজ ইফ আপনি শেখ মুজিবের মতো একটা চিহ্নিত বাটপার চোর এইটা আপনি যদি বলেন তাহলে আপনি সার্বজনীন, এর ইনকম্পেয়ার অন্য কিছু বললে আপনার হবে না। হ্যাঁ, এই যে সার্বজনীনতা করা, হ্যাঁ, এই যে নেমিং, হ্যাঁ, নেমিং, এই পলিটিক্স অফ নেমিং যদি আপনি চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগটাকে আমরা আসলে প্রপারলি চিনতে ভুল করছি, যার কাফফারা এই এতদিন ধরে দিতে হচ্ছে। তাইলে এখন আপনার কি করতে হবে? আমার মনে হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেরকম মিত্রশক্তির একটা ডিনাৎসিফিকেশনের প্রকল্প শুরু করছিল, আমাদের এখানেও এরকম একটা আওয়ামীকরণ, হ্যাঁ, বা আওয়ামীকরণ প্রকল্প শুরু করা দরকার। কেন এটা বলতেছি? এটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন টাইপের বা যে কোনো টাইপের একটা পদ্ধতি আমাদের নিতে হবে। কেন নিতে হবে? এক হইল আওয়ামী লীগ করা কি অপরাধ? না, আওয়ামী লীগ করা অপরাধ না, আওয়ামী লীগ করা অন্যায়। আওয়ামী লীগের হইয়া এই 15 বছরে কোনো অ্যাকশনে যারা নামছে তারা অপরাধ করছে, ফৌজদারি অপরাধ করছে। তাহলে ফৌজদারি অপরাধের একটা বিচার। আর আওয়ামী লীগ, কেউ যদি আওয়ামী লীগ মনে করেন মনে প্রাণে বিশ্বাস করে যে শেখ মুজিব তার জাতির পিতা, মনে প্রাণে বিশ্বাস করে শেখ হাসিনা একটা উন্নয়নের দেবী, এখন যে লোকটা মনে মনে বিশ্বাস করে তারে আপনি কি করবেন? তারে আপনি যেটা বলতে পারেন যে বাবা তুমি একটা ভুল ইডিওলজি বিশ্বাস করো, বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দেন বিলিভ ইন নাথিং। তুমি এই যে একটা মিথ্যা জিনিস বিশ্বাস করছো, এই মিথ্যার কাফফারা, হ্যাঁ, এবং এই তোমার বিশ্বাসটা যুবলীগের একটা ক্যাডারকে শক্তি যোগাইছে। তোমার এই বিশ্বাসের ফলে যে চাঁদা, তোমার এই বিশ্বাসের ফলে মিছিলে তোমার সমাগম, এইটা ওকে একটা ডেমোক্রেটিক ফেসে এই ফ্যাসিবাদ কায়েম করতে সহযোগিতা করছে। ফলে তোমার এটা হলো অন্যায়, ভুল। এখন মানুষ মাত্রই ভুল করবে।
তাহলে এই ভুলের জন্য তুমি এখনো এই ভুল আঁকড়ে ধরে বসে থাকবা, তারপরে নানাভাবে তুমি আবার ফেরত আসার চেষ্টা করবা, সেটা তো হয় না। তো তাহলে এই ভুলের জন্য তাহলে তোমাকে তো আবার ট্যাগ করে, আওয়ামী লীগ ট্যাগ করে, এতদিন যেভাবে বিএনপি জামাত ট্যাগ করে 15 বছর আপনার হান্টিং করে খোঁজা, অত্যাচার করা হয়েছে, একই জিনিস যদি আপনি শুরু করেন তাহলে তো সমাজের রিকনসিলিয়েশন হবে না, হিলিং হবে না সমাজ। এই সমাজটা ট্রমাটাইজ। এখন আমরা কোন পিরিয়ডে আছি? আমরা একটা লেট ফ্যাসিস্ট টাইমে আছি। ফ্যাসিজম স্টিল ওয়ার্কিং নানাভাবে। হ্যাঁ, এটা আপনি ধরেন মন্ত্রণালয়ের দিকে তাকাইলেই বুঝতে পারবেন ভালো করে ফ্যাসিজম কীভাবে ওয়ার্ক করতেছে, বা সমাজের মধ্যে যদি অস্থিরতা, হ্যাঁ, কারণ অস্থিরতার আচ্ছা যাই সেই আলোচনা একটু পরে করবো। তাহলে আওয়ামী লীগের ব্যাপারে আপনার একটা সিদ্ধান্ত নিতে হবে, সেটা হলো যে এইটা একটা ফ্যাসিস্ট ইডিওলজি। ফলে এই ইডিওলজি যারা বিশ্বাস করে তাদেরকে আপনার ডিনাচিফিকেশনের মতো বিআওয়ামীকরণের একটা সুযোগ, একটা প্রকল্প, হ্যাঁ, আপনাকে দিতে হবে সমাজে। আর আওয়ামী লীগের বিশাল সংগঠন, তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী সবার উপর দায়িত্ব ছিল ছাত্রদেরকে হত্যা করে তাকে ক্ষমতায় রাখার। ফলে যারা লিস্টেড নেতাকর্মী তারা আপনার একরকম ফৌজদারি অপরাধী, সেটা আপনি সহজেই চিহ্নিত করতে পারবেন। ফলে আমি বলতেছি আমাদের খুব দ্রুতই একটা ন্যায় বিচার, এটা ডোর টু ডোর, এটা শুধু একটা কমিটি, ক্ষুদ্র নাগরিক কমিটি করলে হবে না। এটা হয়তো 3 বছর 4 বছর 5 বছর যাই লাগুক, আপনাকে এটা ডিরুটেড করতে হবে। ফ্যাসিজমটা সমাজে আছে এবং আওয়ামী ফ্যাসিস্ট ধারায় এখানে কালচারালি, ইডিওলজিক্যালি মূল ধারা হিসাবে কিন্তু এতদিন চর্চা করা হয়েছে। ফলে যেহেতু এটা মূল ধারা, এটার কাউন্টার কালচার নির্মাণ করা এবং কোন ধরনের ইডিওলজি আগামী দিনে মানুষ বিশ্বাস করবে, কারণ রাজনৈতিক বিশ্বাস এটা জীবন মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। এই যে আওয়ামী লীগের ভুল বিশ্বাসের কারণে আজকে তাকে ধরেন হয়তো আপনি এমন একটা একটা পদ্ধতি করলেন যে সে আওয়ামী লীগের সমর্থন করে ভুল করছে, এখন সে দুধের ডামে গোসল করে উঠা, হ্যাঁ, শেখ হাসিনা ছবিতে দুটো জুতার বাড়ি দিয়া, হ্যাঁ, সে নতুন সমাজ গঠনে নেমে গেল, ওকে ফাইন। আর যে ফৌজদারি অপরাধ করছে আপনি তাকে, ঠিক আছে, তোমার ব্যক্তিগত মানবিক অধিকার মর্যাদা রক্ষা হবে এবং তুমি লিগালি প্রপার আইনি ট্রিটমেন্ট পাবা, সেটার একটা ব্যবস্থার জন্য আপনাকে একটা আয়োজন করতে হবে। তাকে আদালত প্রাঙ্গণে মারবেন, হ্যাঁ, তারপরে করবেন, এগুলো করা যাবে না। তো ফলে সব মিলে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের একটা কালেকটিভ ঐক্য লাগবে। এই ঐক্যটাই আপনাকে রাষ্ট্র গঠনে সহযোগিতা করবে। আমি এর আগের সূত্রে বলছিলাম রাষ্ট্র গঠন খুবই সহজ, খালি আপনি আওয়ামী লীগকে মনে রাখবেন, পার্টিকুলারলি শেখ হাসিনাকে মনে রাখবেন, ও যা যা করছে তা করবেন না, বাংলাদেশ দাঁড়ায় যাবে। ফাহাম, আপনি কতখানি একমত এই রনির বয়ানের সঙ্গে? দেখেন, আমি বয়ানের সাথে একমত, কিন্তু এই যে বিআওয়ামীকরণ, এটা করা তো খুব ডিফিকাল্ট, অনেক সময় লাগবে, অনেক সময় 10 বছর লাগবে। মানে আপনি হিপনোটাইজ তো করতে পারছেন না মানুষকে। হ্যাঁ, মানে এটা হচ্ছে কি, আমি এভাবে দেখি যে আসলে কোনো নাবাচক কাজ করা খুব ডিফিকাল্ট। মানে এটার যে কোনো ধরনের নাবাচক কাজ করতে গেলে আপনার, আমি সবসময় একটা জিনিস খেয়াল রাখি যে সরকারের খরচটা কোত্থেকে আসবে। তো বেসিক্যালি নাবাচক কাজ করার খরচ অনেক, এটার চেয়ে অনেক ডুয়েবল থিং হচ্ছে কি আপনি যা করতে চান সেটা করেন। অর্থাৎ আওয়ামী লীগ না থাকলে যেই সংস্কৃতিটা নির্মাণ হবে, সেই সংস্কৃতিতে আপনাকে পার্টিসিপেট করতে হবে। অর্থাৎ যেই ন্যারেটিভ তারা তৈরি করেছে, সেই ন্যারেটিভ ভাঙার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আপনি আপনার যে ন্যারেটিভ, আপনার যে গণতান্ত্রিক মূল্যবোধ, সেটা করে দেখান। সেটা করে দেখালে ধীরে ধীরে ওইটা এমনিতেই নাই হয়ে যাবে। আর একটা জিনিস আমি তবে মনে করি যে যারা এই 15 বছর সাংস্কৃতিক অঙ্গনে একচেটিয়া ভাবে দখল করে রেখেছিল, তাদেরকে যে স্পেস না দেওয়ার রাজনীতি, সেটা থাকা উচিত। এটা আমি এই কথাটা বলছি ব্যক্তিকে কেন্দ্র করে, সেই জিনিসটা থাকা উচিত। কারণ যারা আমাদের এই সর্বনাশ করেছে তাদেরকে ডিপ্ল্যাটফর্ম করাটা প্রয়োজন। কারণ আমি সম্পূর্ণ একমত যে ফ্যাসিজম ইজ নট এ পয়েন্ট অফ ভিউ। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে ফ্যাসিজমকে একটা অ্যাকসেপ্টেবল পয়েন্ট অফ ভিউ হিসেবে চিন্তা করার কোনো উপায় নাই। এবং সেজন্য যারা এই ফ্যাসিজমের সাথে জড়িত ছিল, যে সমস্ত ব্যক্তি, তাদেরকে ডিপ্ল্যাটফর্ম করতে হবে। এটা আমাদের টেলিভিশনে বলেন, সিনেমা বলেন, সব জায়গাতে এই কাজটা চালিয়ে যেতে হবে। এবং সেটা আমি চাই বা না চাই, সেটা হবেও। কারণ ধরেন আপনি একটা সিনেমা বানাতে চান, এখন এই সিনেমার মধ্যে ফ্যাসিস্ট আমলের একজন, ধরা যাক আরেফিন শুভ, আমি আচ্ছা নাম বলাটা ঠিক হবে না, ইউ আন্ডারস্ট্যান্ড, যাদেরকে মানে ফ্যাসিস্ট আমলের যারা তল্পি বাহক ছিল, এদেরকে যদি নেওয়া হয়, তো সমস্যা হচ্ছে যে সিনেমাটা সম্বন্ধে শুরু হওয়ার আগেই এটা নেগেটিভ ক্যাম্পেইনিং শুরু হবে। তো যারা প্রডিউসার তারা তাদেরকে নেবেন না। তো এই জিনিসগুলো চলবে, আমি চাই বা না চাই এই ঘটনাটা ঘটবে। এবং এটার কি প্রয়োজন আছে? হ্যাঁ, কিছুটা প্রয়োজন। আমি রনির সাথে সম্পূর্ণ একমত যে এই
ফ্যাসিজমের এই প্ল্যাটফর্ম করাটা প্রয়োজন আছে, কারণ আমরা চাই যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে থাকুক, যে যারা আমাদেরকে এই সর্বনাশ করেছে তাদেরকে সুযোগ দেওয়া আমি মনে করি সমীচীন না। আরেকটা ইস্যু এখানে আলোচনা, যেহেতু নানা বিষয় নিয়ে আমরা একটু বৃহত্তর পরিসরে কথা বলছি, আওয়ামী লীগকে অনেকেই মনে করতেন বাংলাদেশে সেকুলারিজমের ধারক বাহক, এবং যখন আপনি ধর্মনিরপেক্ষতা বা এটা অনেকে মনে করেন যে সেকুলারিজমের বাংলা, সেটা আসলে হয়ও না, বা এরা সেটা প্রতিনিধিত্ব করে। এবং আজকে এই পট পরিবর্তনের পরে আবার আরেকটা অনেকের মধ্যে, বা ওই ধারার মধ্যে বা ওই ধারার বাইরেও যারা আছেন তাদের অনেকের মধ্যে আশঙ্কা, বা অনেকে দেখছেন যে এখানে এখন ধর্মভিত্তিক রাজনীতিতে, সংস্কৃতিতে ধর্মের প্রসঙ্গটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং অবভিয়াসলি যেহেতু বাংলাদেশের সিংহভাগ মানুষ ইসলাম ধর্মের অনুসারী, তো ইসলাম ভিত্তিক রাজনীতি বা ইসলামিস্ট ফোর্সেসের কথা নানা করিডোরের নানা জায়গায় নানাভাবে আলোচনায় আসছে। আপনি এটাকে কতটা ইতিবাচক মনে করেন, বা কেউ কেউ আবার এটাকে থ্রেটও মনে করেন, সেটাও মনে করেন কিনা ফাহাম? আমি ছোটবেলা থেকে যেই বাংলাদেশের রাজনীতি সবচেয়ে বেশিবার যেই কথাটা শুনেছি সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনীতির ম্যাচিওর্ড দল হচ্ছে গিয়ে আওয়ামী লীগ, আর বিএনপি হচ্ছে গিয়ে একটা ক্লাব। নাও লেটস নট ফরগেট ইম্পর্টেন্ট যে এত অত্যাচার, এত অবিচারের পরেও বিএনপি কিন্তু টিকে আছে। বিএনপি শুধু টিকে নাই, পুরোপুরিভাবে সক্রিয় আছে। আর বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ম্যাচিওর দলটা সুটকেস গুছিয়ে হেলিকপ্টার করে পালিয়ে গিয়েছে। এটা হচ্ছে গিয়ে রিয়ালিটি। এবং এই রিয়ালিটির জন্য আমি একটা কথা সবসময় মনে করি, এটা আমার ব্যক্তিগত অনুমান, আমি কিন্তু চাই বিএনপির মতন, আচ্ছা বিএনপির কথা না, আমি চাই যে ক্লাব ভিত্তিক রাজনীতিটাই থাকুক। বাই দ্যাট হোয়াট আই মিন, যে যখন বিএনপিকে যখন ক্লাব বলা হয় তখন মানুষ মনে করেন যে এখানে সব মতাদর্শের মানুষ এসে জড়ো হয়েছে। এটাই কিন্তু ভালো। এটা কেন ভালো আমি আপনাকে বলি, যে একটা দল যখন ইডিওলজিক্যালি রান বাই সাম কাইন্ড অফ ইডিওলজি, দেয়ার ইজ রিয়েল প্রবলেমস। ধরা যাক আপনি বাংলাদেশের সরকারি দল হচ্ছে গিয়ে জামায়াতে ইসলামী কিংবা একটা ইসলামিস্ট পার্টি, এবং বিরোধী দল হচ্ছে গিয়ে ধরা যাক একটা কমিউনিস্ট পার্টি। এখন সমস্যা হচ্ছে যে 5 বছর পরে আমাদের যে প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু কিছু ইনভায়োলেবিলিটি আছে। যেমন ধরেন আমাদের যেই জুডিশিয়ারি, ইটস বেসড অন ব্রিটিশ ল অ্যান্ড ইটস অ্যান অ্যাডভার্সারিয়াল সিস্টেম। এখন একটা ইসলামিস্ট পলিটিক্যাল পার্টি এসে বলতে পারে যে আমরা ইনকুইজিটরি সিস্টেমে যাব। এখন আমি কিন্তু ইনকুইজিটরি সিস্টেম ভালো কিংবা খারাপ সেই তর্কে যাচ্ছি না, কিন্তু আপনি যে এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কাইন্ড অফ জুডিশিয়াল সিস্টেম। এখন প্রতি 5 বছর পর পর যদি আপনি ইনস্টিটিউশনকে একদম সম্পূর্ণ নতুন ভাবে ফ্রেম করেন, এটা আসলে চলবে না। ঠিক সেরকম ভাবে যদি ধরেন একটা কমিউনিস্ট পার্টি থাকে বাংলাদেশে, সে যদি এসে বলে যে আমি ন্যাশনালাইজ করে ফেলবো, বেক্সিমকোকে আমরা ন্যাশনালাইজ করে ফেলবো। এখন এখানে একটা ইনভায়োলেবিলিটি অফ পাবলিক প্রপার্টি ইজ এ ফান্ডামেন্টাল থিং অফ এ মডার্ন স্টেট। এখন সমাজতান্ত্রিক যদি কোনো চিন্তা ভাবনা হয়, সেক্ষেত্রে এটা সম্পূর্ণ একসেপ্টেবল যে তারা এটাকে জাতীয়করণ করবে। এখন আপনি শুধু চিন্তা করে দেখেন, 5 বছর পর পর যদি রাজনীতির কারণে একটা দেশের সকল প্রতিষ্ঠানকে নতুন ভাবে ফ্রেম করতে হয়, এটা তো আসলে চলবে না। এই জন্য আমি মনে করি যে বাংলাদেশের জন্য ওই ক্লাব ভিত্তিক রাজনীতিটাই কিন্তু ভালো, সেটাই কিন্তু দীর্ঘমেয়াদে টেকসই। এবং আমি চাই যে ইডিওলজির বিপরীতে যদি সবাই, মানে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে যদি নানান মতের নানান লোক আসেন, তখন এটার একটা উইদিন দ্য পার্টি এটার একটা সিস্টেম থাকবে যেখানে এক দল আরেক দলকে ওয়াইপ আউট করে দিবে। নাহলে সমস্যাটা কি জানেন, কোনো জিনিস যদি ইডিওলজিক্যালি ড্রিভেন হয়, সেক্ষেত্রে যে সমস্যাটা হবে যে আপনি দেখবেন যে 10 বছর 15 বছর পর এটা রেন্ট সিকিং মডেলে চলে যাবে, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে। যে রেন্ট সিকিং মডেল এজ ইন সব কিছু আপনি দখল করবেন, দখল করে ওটার ভাড়া দিয়ে আপনি চলবেন। ওইটা আমি চাই না। সেক্ষেত্রে জি শেষ করেন আপনি, আমি বলছি।
সেক্ষেত্রে এই প্রশ্ন শেষ করুন আপনি, শেষ করুন আপনি করেন। মানে সেক্ষেত্রে এই প্রশ্ন তো আসবে। প্রশ্নটা আমি রেখে আসলে রনির কাছে যাব যে একটা রাজনৈতিক দলের তো মতাদর্শ একটা না একটা কিছু থাকবে, না হলে তো যেই আলোচনা শুনি আমরা যে এর তো চরিত্র নাই, চরিত্রহীনের কোনো আদর্শ নেই। মানে আমাদের তো এক ধরনের আদর্শকেও আমাদের সমাজ অনেক সময় সম্মান করতে চায়, আস্থা রাখতে চায়, এবং আপনি যে ক্লাব যেটা বলছেন বা বিভিন্ন মতাদর্শ থাকবে, একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের এখানে গণতন্ত্রের চর্চার অভাব আছে। আমি বলছি পলিটিক্যাল ইনস্টিটিউশন হিসেবে সেগুলো গড়ে উঠছে না, এবং সেখানে এই ধরনের নানা মত পথের লোক এক জায়গায় থাকলে সেখানে তো দল শক্তিশালী হওয়ার বদলে আরো দুর্বল হয়ে যায় কিনা সেই প্রশ্নটা থাকলো। এবং এই ধরনের দল আসলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে কতটা সহায়ক হবে? সো প্রশ্নটা আমি রাখি আপনার কাছে। আমি তো রনির কাছে আগের কথা সূত্র ধরে শুনে আসি, সো দ্যাট। জি, অ্যাবসলিউটলি। খুবই ধন্যবাদ। দেখেন, আমি আপনার লাস্ট কথা থেকে টান দিয়ে শুরু করি। দেখেন, মূল্যবোধের ব্যাপারটা বাংলাদেশে কেমন, মূল্যবোধের মানে কি বলে, নীতি আদর্শের কথাটা বললেন, তো আদর্শের ব্যাপারটা বাংলাদেশে কেমন? আদর্শের ব্যাপারটা বাংলাদেশে হলো এরকম যে আমি আদর্শ, সত্যবাদিতা, নীতিবাদিতা আশা করবো অন্যের কাছ থেকে, আমি নিজে হব না। হ্যাঁ, ও হবে ভালো, আমি হব চোর। এইটা হলো আদর্শের ব্যাপারে আমাদের মোটামুটি কমন পজিশন। হ্যাঁ, দেখেন, আমি সম্প্রতি একটা বই পড়তেছিলাম আশিস নদীর, ব্রেকফাস্ট উইথ এভিল অ্যান্ড আদার রিস্কি অ্যাডভেঞ্চার। সেখানে ওনার একটা চ্যাপ্টার আছে আইডিয়ালিজম, ইডিওলজি অ্যান্ড টোটাল পলিটিক্স। সেটা আমি এর আগেও শোতে হালকা আলাপ করছি, তো আজকে ফার্মার সাথে রিলেট করে একটু বিস্তারিত বলার সুযোগ নেই। আইডিয়ালিজম কিন্তু সমাজে থাকে, এটা হলো ন্যাচারাল ফ্লোর মধ্যে, যেমন আমরা ধরেন অক্সিজেনের মধ্যেই আছি। হ্যাঁ, তো সেখান থেকে আইডিওলজিক্যাল মানে আইডিয়ালিজমের মধ্যেই সমাজ থাকে। যে কোনো পলিটিক্যাল কমিউনিটি তার একটা মানে বাই নেচার একটা আইডিয়ালাইজ ফর্ম থাকে। হ্যাঁ, আপনি হেগেলিয়ান সেন্সেও এটা বুঝতে পারেন। কিন্তু সেখান থেকে আপনি যখন একটা পার্টিকুলার ইডিওলজিকে টান দিয়ে সেটাকে আপনি ধরেন ইনস্টলাইজ করবেন, মানে ধরেন আপনার পার্টির জন্য হোক, রাষ্ট্রের জন্য হোক, সেখান থেকে সেই কমিউনিটিটা, হ্যাঁ, আপনি ইডিওলজি বেস সেটাকে রান করাইতে পারেন, চালু করাইতে পারেন। সেই ইডিওলজি বা মতাদর্শ ভিত্তিক যখন হবে, তখন সেইটা যে রাজনীতি গড়ে তুলবে সেটা হবে টোটাল পলিটিক্স। এবং টোটাল পলিটিক্স কী করবে? টোটাল পলিটিক্স আইসা খুব সুন্দরভাবে একটা টোটালিটেরিয়ান সিস্টেম, একটা ফ্যাসিবাদ কায়েম করবে। ফলে আমি যখন বারবার বলি যে দেখেন, লোকজন আমাদের কিন্তু বিএনপির লোক মনে করে, হ্যাঁ, কিন্তু বিএনপি কিন্তু কোনোদিনও মনে করে না যে আমরা বিএনপির। এবং আরেকটা বড় কথা যে বলে বিএনপির কোনো বুদ্ধিজীবী নাই, বিএনপি কালচারাল লোকজন প্যাট্রোনাইজ করে না, বিএনপি তো জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য এগুলো কোনো গুরুত্ব দেয় না। আপনি ফাইন, এক্সিলেন্ট, ও এটা গুরুত্ব দিতে যাবে কেন? আপনি ভালো কাজ করবেন, কোনো একটা মানে ধরেন যে চিন্তাশীল কাজ করবেন বা ক্রিয়েটিভ কাজ করবেন, বিএনপি মনে করবে বাই ডেফিনেশন এটা ওর হয়ে গেছে। কারণ সে এইভাবে যে দেখে, ও যে আওয়ামী লীগের মতো যে কিছু দালাল পুষে নাই, বুদ্ধিজীবী পুষে না, হ্যাঁ, এইটার কারণে অনেকে মনোক্ষুণ্ণ হয়। আমি বলি বিএনপি এই নীতিতেই থাকা উচিত। কেন সেটা থাকা উচিত? সেটা হলো যে দেখেন, সে আমি এর আগেও আলোচনা করলাম, এই আলোচনা তো আছে দীর্ঘদিন ধরে, বিএনপি পন্থী বুদ্ধিজীবী, বিএনপি পন্থী শিক্ষক, বিএনপি পন্থী সাংবাদিক, দায়িত্বে হয়। কিন্তু আমাদেরও তো বিএনপি পন্থী বলে, বিএনপি তো বলে না, পাবলিক বলে। বিএনপি স্যার আর সবাই আমাদের বিএনপি পন্থী মনে করে। এটা ইন্টারেস্টিং না? তো এইটা কেন? এটা সুবিধাটা কি? এটা সুবিধাটা হইল যে ধরেন আপনার এই যে আইডিয়ালিজম থেকে ইডিওলজি, হ্যাঁ, এবং এই ইডিওলজিকে টোটাল পলিটিক্সে রূপান্তর করা, এই অবস্থাটাকে যদি আপনি এই জন্য বলতেছিলাম যে সমাজে ইডিওলজির তর্কটা থাকবে, সমাজে বিভিন্ন ইডিওলজি ফাইট করবে, তাদের মধ্যে ডায়ালজিক্যাল একটা ফর্ম থাকবে, কিন্তু রাষ্ট্র হবে ভ্যালু বেসড। এবং সে ভ্যালু বেসড কথাটা অ্যাবস্ট্রাক্ট ডেফিনেটলি, কিন্তু সে ভ্যালু বেসড রাষ্ট্র মানত না, প্রতিষ্ঠান। সে ভ্যালুটা যদি আপনি প্রতিষ্ঠানে ফিট করতে পারেন, ফার্ম ভাই হয়তো আরও বলবে, তখন কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যায়। দেখেন, আপনার ওয়েস্টার্ন মডেলের ডেমোক্রেসিও যদি আপনি ফলো করেন, সেখানে কিন্তু ফেথের ফ্রিডম কোনো সমস্যা নেই, ফেথের ফ্রিডম আছে। সেই তুলনায় তো বরং আমি মনে করি যে বাঙালি মুসলমান, হ্যাঁ, এইটা তো সংখ্যায়, এটা বারবার পুরানা কথাই, মানে এরা সংখ্যায় মেজরিটি কিন্তু কালচারালি তারা মাইনরিটি। এইখানে ধরেন সার্বজনীন দুর্গা উৎসব হয়, ঈদ কিন্তু সার্বজনীন না, ঈদ হলো মুসলমানের উৎসব। ফলে আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে খেয়াল করতে হবে। এখন মুসলমানরা যে আপনি মুসলমানরা কিছু করলে সেটা রিয়াকশনারি, কিন্তু অন্য, আমি নাম না নিয়ে বলি, অন্য ধর্মের অন্য কিছুর করলে সেটা সার্বজনীন, সেটা সাংস্কৃতিক। এই যে দৃষ্টিকোণটা, মানে আপনার সমস্ত ধরেন একটা লোক কোরআনিক বিষয়ের উপর প্রচুর জ্ঞান রাখে বা বুখারী শরীফের উপর ভালো পাণ্ডিত্য রাখে, ও কিন্তু জ্ঞানী হবে না। জ্ঞানী হবে কে? যে লোকটা ধরেন
আপনার ধরেন যে লতাপাতার কলা বৃক্ষ কাব্য সাহিত্যের চর্চা করতে পারে, সংস্কৃতি ছন্দের আলোকে বাংলা সাহিত্যের ভবিষ্যৎকে এই বিষয়ে ভালো সন্দর্ভ রচনা করতে পারে, ও জ্ঞানী না। ফলে আপনি জ্ঞানের যে আওয়ামীকরণ করছেন, হ্যাঁ, আপনার পুরো নলেজ সিস্টেমের যে আওয়ামী ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকাই দিচ্ছেন, এইটার কি ফয়সালা হবে? এটার ফয়সালার জন্য আপনাকে থিওরিটিক্যাল ভায়োলেন্স লাগবে। থিওরিটিক্যাল ভায়োলেন্সটা আপনি কীভাবে করবেন, তার একটা হিস্ট্রিক্যাল রুট ধরে আপনার করতে হবে। সেটার জন্য আমি যেটা বলি যে আপনার এই যে আওয়ামী ন্যারেশনটা, এই যেটা বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির যে বয়ানটা, যেটা ধরেন কলকাতার 19th সেঞ্চুরির রেনেসার মধ্য দিয়ে আসলো, এটাকে আমি বলি সাবলেট কলোনিয়ালিজম। মূল কলোনিটা কলকাতায়, তার সাবলেট হিসাবে ঢাকা যে নিল, হ্যাঁ, এই যে ঢাকার ইনফিরিয়র ইন্টেলেকচুয়াল ক্লাস, হ্যাঁ, এইটা তো ধরেন গ্লোবালি তো দূরের কথা, একটা নেপালের লোকের শিল্প সাহিত্যের ব্যাপারে কোনো আগ্রহী নেই। ফলে আমাদের এখানে যে এই যে মুজিব কোটবাদী কবি সাহিত্যিক তৈরি হওয়ার এই যে গার্বেজ, এরা যে এই যে কাগজ কলম নষ্ট করলো, বছরের বছর বইমেলা করলো, হ্যাঁ, এইগুলো পরিবেশের যে ক্ষতি করছে, এর জন্য তো এদের শাস্তি হওয়া উচিত। শিল্প সাহিত্যের নামে প্রতারণা করছে জাতির কাছে, এটা তো অন্য ব্যাপার। হ্যাঁ, এরা যে ম্যাটেরিয়াল ক্ষতিটা করছে, এই দিস্তায় কাগজ ধরেন নাম না পুটন দা, একজন তার স্বপ্ন কি শেখ মুজিবুর নিয়ে দিস্তায় সে উপন্যাস লিখে 5 খণ্ডের উপন্যাস লিখতেছে, এটা ফেক ক্যারেক্টারকে। ফলে এই যে ট্রুথের মূল্যায়ন না করা, তার নিজের মধ্যে ট্রুথ কনসিপ্ট না করা, এর ফলে হয় কি আত্মশক্তি নষ্ট হয়ে যায়। একটা জাতির যদি আত্মশক্তি নষ্ট হয়ে যায়, তার হইলো আপনার অন্টোলজিক্যালি সে ডাই হয়ে যায়, সুইসাইড করে ফেলে, তখন আর তার দাঁড়ানোর কোনো জায়গা থাকে না। ফলে আপনার অন্টোলজিক্যাল সুইসাইডাল একটা নেশনকে আপনি খুব দ্রুত একটা ডেমোক্রেটিক প্রসপারাস এবং খুব সমৃদ্ধ জাতিতে পরিণত করবেন, এটা হয় না। ফলে এই টাইমটাকে আমি বলতেছি একটা পোস্ট নর্মাল টাইম। এই টাইমটাতে এনার্কি হবে, সেই এনার্কিটা যত দ্রুত আমরা ধরেন মিনিমাইজ করে একটা পলিটিক্যাল সেটেলমেন্টের দিকে যাবো, ততই হয়তো আমরা সুবিধা করতে পারবো। ফলে আপনার কথা কনক্লুশন 1 মিনিটে শেষ করে দিই। ফলে ইডিওলজিটা থাকবে সমাজে, রাষ্ট্র হবে ভ্যালু বেস, মানে প্রতিষ্ঠানগুলো হবে ভ্যালু বেস, হ্যাঁ। তাহলে আইডিয়ালিজমের এই ধরেন আইডিয়ালিজমের সাগরের মধ্যে যে আমরা আছি বিভিন্ন কমিউনিটি, হ্যাঁ, কেউ ডুগডুগি বাজায় মনে করবে যে বাংলাদেশে আগায় নিয়ে যাবে, কেউ মনে করবে না, হ্যাঁ, এখানে ইসলামী মূল্যবোধের আলোকে রাষ্ট্র গঠন করে আগায় নিয়ে যাবে, আবার কেউ মনে করবে না, হ্যাঁ, মানে আপনার ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সবার, হ্যাঁ। এবং আপনার এই জেনজি যে কাজটা করছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জেনজি যেটা করলো যে তার হিস্ট্রিক্যাল সাবজেক্টিভিটি, যেটাকে বলে ঐতিহাসিক কর্তাসত্তা, সেই কর্তাসত্তার মধ্যে কিন্তু এরা ছিল না। ও আগেও বলছি আমরা, তার বাপ দাদার হইলো 71, বাপের হইলো 90। এই জায়গাটা আমরা পরে আসি। জি, তো ফলে এই যে ইতিহাসের কর্তাসত্তার মধ্যে সে হাজির হইল, হাজির হওয়ার মধ্যে দিয়ে কিন্তু সে এই সময়ে আর কোনো ইডিওলজিক্যাল প্যানপ্যানানি শুনতে চায় না। সে বরং দেখবেন যে আপনার কওমি, তারপরে হইলো হুজুর, তারপরে হিজাবি, তারপরে হইলো আপনার হইলো স্লিভলেস, সব কিন্তু একসাথে ছিল মাঠে, হ্যাঁ। ফলে মাঠের এইবার চিত্রটাও যদি আপনি দেখেন, ফলে ওই যে ফার্মবাই যেটা বলতেছিল ক্লাব বেস পলিটিক্সে কিন্তু কোনো আপত্তি নেই, হ্যাঁ। এই ক্লাবই কিন্তু ফেস্টিভ করতে করতে, হ্যাঁ, বিদায় পৃথিবী বললে হাসিনারে আউট করে দিচ্ছে। ফার্ম আব্দুল সালাম। জি, প্রশ্নটা আরেকবার। হ্যাঁ, প্রশ্ন যেটা ছিল যে এই যে আপনি যেটা বলছিলেন যে ক্লাবের কথা, এবং আমি বলছিলাম যে এদের মধ্যে তো নানান জনের নানান মত, নানান পথ, নানা রকমের কনফ্লিক্ট, এবং সেটা একটা ডেমোক্রেটিক পার্টি না হলে, পার্টির মধ্যে ডেমোক্রেসি চর্চা না থাকলে যে অভিযোগটা আমাদের এখানে আছে, এবং পলিটিক্যাল পার্টিগুলো সেই অর্থে ইনস্টিটিউশন হিসেবেও গড়ে উঠছে না, তো এতে তো সংকট আরও বাড়বে। এবং সাধারণভাবে আবার আরেকটা পারসেপশন আছে, এর তো ইডিওলজি নেই, এর তো কোনো আদর্শ নেই, এর তো কোনো চরিত্র নেই, সেটা। এবং এই ধরনের পলিটিক্যাল পার্টি আবার একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে কতটা ভূমিকা রাখতে পারে। আর রনির কথা তো শুনলেনই আপনি, সেখানেও যদি আপনার এখানে দুইটা ডিফারেন্ট কথা আছে। একটা হচ্ছে যে ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় দল এই মুহূর্তে বিএনপি এবং জামায়াত ইসলামী, এই দুইটা পার্টির মধ্যে কি ডেমোক্রেসির যদি কথা বলেন, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত যে এই দুইটা পার্টির মধ্যে সেই রকম ডেমোক্রেসি নাই যে ডেমোক্রেসি আমরা দেখতে চাই। আমি কোন ধরনের ডেমোক্রেসি দেখতে চাই, যে আমি যদি মনে করি যে বাংলাদেশের ধরেন 300টা আসনের যারা নেতা যারা নির্বাচন করবেন, এই নির্বাচন যারা করবেন তারা ওই সমস্ত এলাকার নেতা এবং কর্মীরা যদি ভোট দিয়ে তাদের নেতা ঠিক করেন, এটার সুবিধা হচ্ছে যে তারা তাদের নেতা কে ওন করবে, অ্যাজ অপোজ টু বিএনপি উপর থেকে চাপিয়ে দেওয়া। এটা হচ্ছে গিয়ে একটা কথা। এবং বিএনপির যত কমিটি আছে, আমি মনে করি বিএনপির এটা কমপ্লিটলি নেতা কর্মীদের উপর ছেড়ে দেওয়া উচিত। তারা যাকে মনে করে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন উইদিন দ্য পার্টি, তারা যাদেরকে মনে করে তাদেরকেই বানানো হোক। এক্ষেত্রে আমি মনে করি না যে জনগণ বেটার ডিসিশন নেবে, কিন্তু জনগণকে এবং বিএনপির নেতা কর্মীদেরকে ভুল করার স্বাধীনতা দিতে হবে।
তারা একবার দুবার ভুল করবে, কিন্তু তারপর তারা তাদের ভুলকে ওন করা শিখবে। এখন যে জিনিসটা হচ্ছে যে মানুষ তাদের ভুল সিদ্ধান্তকে ওন করতে পারে না। তারা মনে করে যে বিএনপির নেতারা তার চাপিয়ে দিয়েছে। তো এই বিষয়টা হচ্ছে কি উইদিন দ্য পার্টি যে ডেমোক্রেসি আমি চাই, দেখলে আমার খুব ভালো লাগবে, সেটা হচ্ছে এই জিনিস। কিন্তু আরেকটা অ্যাঙ্গেল আপনার কোয়েশ্চেনের মধ্যে আছে যে বাংলাদেশের যেই মানে পলিটিক্যাল পার্টি, এই পার্টির মধ্যে যদি কি বলবো চরিত্র না থাকে, সেই চরিত্র কিন্তু প্রত্যেকটা পার্টির আছে। অর্থাৎ ব্রড বেজে একটা ধরেন বিএনপি হচ্ছে একটা সেন্টার রাইটের একটা পলিটিক্যাল পার্টি, যাদের ডেফিনিট মানে মূল্যবোধ আছে, যে তারা অনেকগুলো জিনিস মানুষ সাধারণভাবে বোঝে, যে তারা ইসলাম শরিয়া ভিত্তিক দল না, ইসলাম ভিত্তিক দল না, কিন্তু ইসলামের যে আদর্শ সেটার প্রতি সংবেদনশীল। তারপর গণতন্ত্রের প্রতি সংবেদনশীল। তারা ভারতের প্রতি নতজানু, যেই আমাদের পররাষ্ট্রনীতি সেইটাকে তারা প্রমোট করে না। এই ধরনের মোটা দাগের চরিত্র কিন্তু বিএনপির আছে, এবং সেটা জামায়াতে ইসলামেরও আছে। কিন্তু যে জিনিসটা আমি চাই সেটা হচ্ছে গিয়ে উইদিন আ পলিটিক্যাল পার্টি জামায়াতে ইসলামী কোনোদিন খুব বড় পলিটিক্যাল পার্টি আমার মনে হতে পারবে না। কেন হতে পারবে না আপনাকে বলি। এটা হচ্ছে কি বিএনপির মধ্যে আপনি যাবেন, দেখবেন যে সমাজের সবচেয়ে হারামি লোকটাও আছে, ওখানে ইমাম সাহেবও আছে, ওইটার মধ্যে বিজ্ঞানীও আছে, সব ধরনের রিপ্রেজেন্টেশন আছে। আপনি যদি জামায়াত ইসলামের মধ্যে যান, তাদের মধ্যে একটা ফিল্টার আছে, যে আমরা এখন তারা সরাসরি বলছে যে আমরা সিগারেট খেলে শিবিরে নিব না। না, ইট সাউন্ডস রিয়েলি নাইস, কিন্তু এন্ড অফ দ্য ডে পলিটিক্স ইজ এ কাটথ্রোট বিজনেস। এই কাটথ্রোট বিজনেসে আপনি যদি একটা মাস পিপলের পলিটিক্যাল পার্টি হতে চান, ওইটার মধ্যে সব ধরনের লোক জমায়েত হতে হবে। এখন এই সব ধরনের লোককে জমায়েত করার উপায় হচ্ছে গিয়ে আপনার যে ইনিশিয়াল ফিল্টার সেটাকে বড় করতে হবে। অর্থাৎ ওই আপনি যদি মনে করেন যে যেটা আওয়ামী লীগ যেই ভুলটা করেছে, যে একটা স্পেসিফিক ন্যারেটিভ, যে শেখ মুজিবকে 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, এই সমস্ত ছাগল পাগল টাইপ কথাবার্তা, শ্রেষ্ঠ বাঙালি, এগুলা শ্রেষ্ঠ বাঙালি, নো ওয়ান রিয়েলি টেকস ইট সিরিয়াসলি। তারপর মানে শেখ মুজিব তো এই ধরনের কোনো মানুষ নন, উনি তো একজন ফলেন ডিক্টেটর। এবং আপনি যদি ওনার নিজের জীবনী পড়েন, ওনার নিজের লেখা জীবনী, আমার তো ওনাকে কোনো রিমার্কেবল মানুষ মনে হয় না। মানে আপনার ছেলে তো এবার আমি শুনলাম যে একটু আগেই বলছিলাম যে আমেরিকায় গিয়েছে পড়াশোনার জন্য। এখন আপনার ছেলেকে যদি আমি বলি যে বাবা তুমি পরীক্ষায় নকল করে পাশ করো, আপনি কি আপনার ছেলের সাথে আমাকে দেখা করতে দিবেন? আপনি দিবেন না। কিন্তু শেখ মুজিব হচ্ছে এই ধরনের মানুষ। এবং আমি কথাটা বলেছিলেন যে নায়ক ফারুক। নায়ক ফারুক একটা ক্লাস 8 না 9 এর ছেলে, তাকে একজন 45 বছর কিংবা 50 বছরের একজন অ্যাডাল্ট বলছে যে পরীক্ষা তুমি নকল করে পাশ করো। তো এটা তো কোনো ভদ্রলোকের লক্ষণ না। এখন এই ধরনের মানুষকে আপনাদেরকে যখন একটা ন্যারেটিভ বানানো হয়, যে যখন মহান করে, এটা তো একসময় ফল অ্যাপার্ট করবেই, এবং সেটাই হয়েছে। এবং আমার কাছে জানতে ইচ্ছে করে, যারা এই ধরনের ন্যারেটিভ বিশ্বাস করেন, মানে তাদের মানসিক অবস্থা কিরকম, মানে তারা তাদের সন্তানকে কি কথা বলেন আর নিজেরা কি বিশ্বাস করেন, আমি এটা বুঝি না। অনেস্টলি আমি বুঝি না। এখন এই যে পার্টিকুলার ন্যারেটিভ আপনি যখন পেডল করেন একটা পলিটিক্যাল পার্টির মধ্যে, এইটা আপনি একটা ট্রাইব বানায় ফেলেন। এবং এই ট্রাইব বানিয়ে ফেলাটাকে আমি সবসময় ভয় পাই এই কারণে, কারণ ট্রাইব বানিয়ে ফেললে ওইটার মধ্যে অনার আর উপরের গুণ থাকে না, ওইটা লয়্যালটি উপরের গুণ হয়ে যায়। এবং দেখবেন যে আওয়ামী লীগের মধ্যে সবাইকে বলে যে ও ওর লোক, এ ওর লোক, এ হচ্ছে হাসিনার ফ্যামিলি, এ হচ্ছে গিয়ে ওর পরিবারের লোক, সবাই কারোর লোক। এখন এই লয়্যালটি যাতে বিএনপির মধ্যে না চলে আসে, সেটা হচ্ছে গিয়ে আমি আশা করবো যে ইন দ্য লং টার্ম যদি এই ভুল বিএনপিও করে, তা আওয়ামী লীগের যে অবস্থা হচ্ছে বিএনপিরও সেই অবস্থা হবে। তো এটা ক্লাব হিসেবে থাকাটাই ভালো। ক্লাব হিসেবে থাকলে সুবিধা হচ্ছে গিয়ে যে আমাদের যে আজকের যারা তরুণরা আছে, এদেরকে এই পলিটিক্সের মধ্যে ইনভলভ করা যাবে। কারণ আজকের যারা জেনজি, আমি চাই তারা বিএনপির মধ্যে আসুক, আমি চাই তারা জামায়াত ইসলামের পলিটিক্সে আসুক। কেন চাই? কারণ এটাই হচ্ছে গিয়ে বাস্তবসম্মত রাজনীতি, যে আজকে যারা এই গণ অভ্যুত্থানে জড়িত ছিল, তারা যেন বড় দলের সাথে জড়িত হয়, কারণ এই বড় দলগুলোকেও বদলাতে হবে। এবং এই যে জেনজিকে জায়গা করে দেওয়া, এটা আওয়ামী লীগ পারবে না।
কিন্তু এটা বিএনপি জামায়াতের পক্ষে সম্ভব। আমি জামায়াত ইসলামের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত না, কারণ তাদের কিছু এক্সক্লুশনারি ব্যাপার আছে, কিন্তু বিএনপির পক্ষে সম্ভব। এই কারণে সম্ভব যে ওই স্পেসটা আছে তাদের, কারণ এটা এত তারা যদি নিজেরা রাজনৈতিক সংগঠন করতে চায়, যে আলোচনাটা অনেক সময় আমরা শুনি, দ্যাটস ইভেন বেটার। এবং আপনি কি মনে করেন যে বাংলাদেশের পলিটিক্যাল কালচারে, মানে অনেকেই তো ট্রাই করেছে, অনেক জ্ঞানী গুণী মানুষ, অনেক শুদ্ধ হিসেবে পরিচিত বাংলাদেশের মানুষ, তারা তো রাজনৈতিক দল করবার বিএনপি থেকে বেরিয়ে চেষ্টা করেছেন, আওয়ামী লীগ থেকে বেরিয়ে চেষ্টা করেছেন, হাই প্রোফাইল লোকজন কিন্তু একেবারেই সুবিধা করতে পারেননি। সেখানে আপনি মনে করেন এই যাকে আপনারা জেনজি বলছেন বা তরুণরা বা এই অভ্যুত্থানে যারা সামনে ছিলেন ছাত্রদের মধ্যে, তাদের পক্ষে নতুন রাজনৈতিক সংগঠন করা সম্ভব? অ্যাবসলিউটলি সম্ভব। কেন সম্ভব বলি, যে এই তরুণরা যদি রাজনীতিতে আসেন, তাদের একটা বিশাল অ্যাডভান্টেজ আছে। সেটা হচ্ছে কি, তারা রাজনীতি শুরুই করবে একটা খুব বড় ভোট নিয়ে। সেটা হচ্ছে কি, আমার পার্সোনাল গেস হচ্ছে কি 10%। হ্যাঁ, এবং আজকালকার দিনে একটা সুবিধা আছে। দেখেন, ইমরান খানের প্রধানমন্ত্রী হতে 22 বছর সময় লেগেছে। আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট যদি সোশ্যাল মিডিয়া ইমরান খান পেত, তাহলে তার সময় লাগতো 2 বছর। জেনজিরাও যদি তাদের পলিটিক্সের ব্যাপারে রিয়েলি সিরিয়াস হয়, তারা অনেক কিছু করতে হবে। হয়তো প্রথমবারই তারা 100টা সিট পাবে না, কিন্তু তাদের ট্রাই করতে হবে। এবং আমি এই কথাটা বিএনপি এবং জামায়াতে ইসলামী উভয় পার্টিকেই একই কথাই বলতে চাই, যে তরুণদের কথা শুনতে হবে আপনাদেরকে, তারা যা চায়। কারণ আলটিমেটলি আমরা সবাই মারা যাব, এরাই কিছুদিন পরে আবার বাংলাদেশের নেতৃত্ব দেবে। এদের কথা আমাদেরকে শুনতে হবে, তারা কি ধরনের চায়, কি ধরনের বাংলাদেশ দেখতে চায়, যেটা ইউনূস সাহেব বারবার বলছেন। এবং বিএনপি জামায়াত ইসলামী উভয় পার্টিকে সেটাই রিয়্যাক্ট করা উচিত সেই হিসাবে। এবং এটার সবচাইতে ভালো রাস্তা হচ্ছে কি, যারা আজকে তরুণ সম্প্রদায়ের যারা রাজনীতির প্রতি ইন্টারেস্টেড, তাদেরকে বিএনপিতে এবং জামায়াত ইসলামীতে, এই উভয় পলিটিক্যাল পার্টিতে জায়গা করে দিতে হবে, তাদেরকে নির্বাচন করতে দেওয়ার সুযোগ করে দিতে হবে, তাদের নেতৃত্বের জন্য পুশ করতে হবে। আমার যদি সুযোগ থাকতো, আমি তো বিএনপির মধ্যে পুশ করতাম, যে অমুককে কিভাবে পুশ করা যায়। কারণ যারা অ্যাকচুয়ালি বাংলাদেশকে কিছু দিতে পারেন, এটা কিন্তু পরীক্ষায় পাশ করার মতন বিষয় নয়, এটা হচ্ছে উইজডেমের ব্যাপার। আই এম শিওর বিএনপি এবং জামায়াত ইসলামের যারা লিডারশিপ আছেন, তারা বোঝেন যে এই ছেলেটা ইন দ্য লং রান বাংলাদেশকে কিছু দিতে পারবে। এই ধরনের ছেলে মেয়েদেরকে, আমি শুধু ছেলের কথা বলছি না, এই ধরনের ছেলে মেয়েদেরকে রাজনীতিতে পুশ করতে হবে। এটা আমাদের দেশের জন্য ভালো হবে, এবং এটা স্টেটসম্যানদের করা উচিত। যে কাজটা জিয়াউর রহমান সাহেব করেছিলেন 70-এর দশকে, সেই একই কাজটা এখন বিএনপি কে করতে হবে, তারেক সাহেবকে করতে হবে বলে আমি মনে করি। রেজাউল কামরানী, শোনেন, এখন আমাদের এখানে সংকটটা কি, একটা মানে সংকট তো নানা কিছুই, মানে মূল প্রবলেমগুলো যদি এবং যেখানে আপনাকে আমি থামিয়ে দিচ্ছিলাম, সেই আলোচনাটা এই পর্বে আপনার কাছ থেকে শুনতে চাইব, যে এই যে জেনজির পলিটিক্স, যেটা মিস্টার ফাহামও খানিকটা অ্যাড্রেস করলেন। ফাহাম ভাই মোটামুটি বলছে, আর আগেও তো আমরা ধরেন আলোচনা করছি। এখন মুশকিল হলো যে ধরেন পলিটিক্স আপনার মানে তরুণরা যে কাজটা করছে, সেটা হলো যে ধরেন তরুণদের স্বপ্নের বাংলাদেশটা, এই প্রজন্ম তার ঐতিহাসিক যে সাবজেক্টিভিটি, হিস্ট্রিক্যাল সাবজেক্টিভিটির এবং তার যে যাপিত জীবন, সেটার সাথে একটা সংযোগ সে ঘটাইছে, এবং জীবন দিয়ে সে ঘটাইছে। ঘটানোর মধ্য দিয়ে সে ফ্যাসিবাদের মতো একটা, হাসিনার মতো একটা ব্রুটাল শাসনকে সে পরাজিত করছে। পরাজিত করার মধ্যে দিয়ে মানে সমাজে যে দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার আকাঙ্ক্ষা ছিল, এবং অনেক আপনার বাংলাদেশের তথাকথিত জ্ঞানী লোকজন, হ্যাঁ, কেউই এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলতে নারাজ। তাদের কাছে স্বাধীনতা হইল এই 71 পূজা। এবং এই আন্দোলনটা যে অলরেডি খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু 71-এর মডেলেই। কিভাবে? 71-এ যারা ধরেন এই ওই পারে ছিল কলকাতায়, হ্যাঁ, এবং পালাইয়া গেছে যারা, তারাই কিন্তু ধরেন পরবর্তীতে ফেরত আইসা এইটার ন্যারেশনটা এমনভাবে তৈরি করলো যে এটা একটা আওয়ামী প্রকল্প হয়ে গেল। একটা জনযুদ্ধ, যেটা আপামর সমস্ত জনগণ সশস্ত্রভাবে যুদ্ধ করছে, এবং জেনজির মতোই কিন্তু ধরেন এখানে ধরেন আমাদের সেনাবাহিনীর ভূমিকাটা 71-এ এবং এইবারে মধ্যে একটা মিল আছে। সেটা হলো 3 তারিখের মিটিংয়ের পরে সেনাবাহিনী যখন সিদ্ধান্ত নিল গুলি চালাবে না, তখন কিন্তু আমি নিজে ছিলাম স্পটে, 10 নম্বরের স্পটে। বাচ্চা ছেলেমেয়েরা আর্মির
ট্যাঙ্কের উপর উঠা বন্ধুকে নল ধরে বলতেছে আঙ্কেল আঙ্কেল আমাদের বন্ধুদের মায়েরা ফেললো আসেন। হ্যাঁ, যখন এইভাবে দল ধইরা বন্ধুকে সামনে গিয়ে ইউনিফর্মের ধইরা টাইনা বাচ্চারা ডাকে, তখন সে আর্মি কীভাবে গুলি করে? অর্ডার থাকলেও আমার মনে হয় যে আর্মির পক্ষে গুলি চালানো সম্ভব ছিল না, কিন্তু তাদের সিদ্ধান্তই ছিল যে তারা জনগণের বিরুদ্ধে গুলি চালাবে না। ঠিক একইভাবে ৭১ কিন্তু একটা লোক রাজনৈতিক নেতৃত্ব কি হচ্ছে কি করতেছে সেই চিন্তা করে নাই, সে বলছিল উই রিভোল্ট। একইভাবে ও কিন্তু বলল যে বিদায় পৃথিবী, বললে এই যে ঐতিহাসিক কর্তাসত্তা, হ্যাঁ, এইটা আপনি প্রি ডিটারমিন না যেটা কখন হাজির হবে, কখন এটা রিভিল হবে। হ্যাঁ, এবং এর যে পাওয়ার, এটা ট্রান্সিডেন্টাল পাওয়ার, অসম্ভব রকম ক্ষমতা এটা। কিন্তু পরবর্তী সময় করলো কি, এই 15 বছরে যারা মোটামুটি নিরাপদে ছিল, হয়তো আওয়ামী লীগকে ঘৃণা করতো মনে মনে, কিন্তু বঙ্গবন্ধুর নাম জয়ীটা সেফ থাকতো, অথবা শেখ মুজিবের পছন্দ করতো না কিন্তু হাসিনাকে দেবী মনে করে সেফ থাকতো, অথবা হিন্দু কোটা, অথবা বাঙালি সংস্কৃতি কোটা, অথবা রবীন্দ্রনাথ কোটা, একটা না একটা ছাতা দইরা নিজেরা সেভ করে 15 বছর ছিল। এই আন্দোলনের পরে অমুক পরিসর তমুক পরিসর সভা সেমিনার করে এই আন্দোলনকে তারা ন্যারেট করা শুরু করলো, বিভিন্ন মাস্টার মাইন্ড আবিষ্কার করা শুরু করলো, এইটার নানা রকম ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাওয়া শুরু করলো। ঠিক ৭১ যেরকম ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা আওয়ামী প্রকল্প করা হচ্ছিল, ঠিক এরকমই এটা ব্যাখ্যা করে কতগুলো ইউনিভার্সিটির, পার্টিকুলার কিছু ইউনিভার্সিটির একটা আন্দোলনে পরিণত করা হলো। এটা একটা এই গণ অভ্যুত্থানকে, হ্যাঁ, বিপুল জনতার অভ্যুত্থানকে, ছাত্র তো জনতার অংশ। আপনি গণ অভ্যুত্থান তো বলতেছেনই, হ্যাঁ, তার মধ্যে এই যে ছাত্র, তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারপরে ধরেন অমুক ছাত্র, এই যে ক্যাটাগরি করার মধ্য দিয়ে এই যে আমরা জানি গণ অভ্যুত্থান কি, অভূতপূর্ব ঐক্যের ফলাফল হলো, জনগণের অভূতপূর্ব ঐক্যের ফলাফল হলো গণ অভ্যুত্থান। তো গণ অভ্যুত্থানের যে ঐক্যটা, সেটাকে তো প্রোটেক্ট করা হলো আপনার প্রথম দায়িত্ব, এবং সেই ঐক্যটাকে আপনি রাষ্ট্র গঠনে পরিণত করবেন, রাষ্ট্র গঠনে নিয়ে যাবেন, এই তো আপনার কাজ। কিন্তু তা না করে এটাকে এমনভাবে বর্ণনা করা, এটাকে এমনভাবে ন্যারেট করা, এর মধ্যে এমন স্টেক হোল্ডার তৈরি করা, এই যে আরেকটা শব্দ বাইরে হয়েছে আন্দোলনের স্টেক হোল্ডার, আরসি স্টেক হোল্ডার। হ্যাঁ, তো আপনার এর মধ্য দিয়ে যেটা হচ্ছে, এবং এখন বলতেছে যে এটা তারা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলতেও নারাজ, কিন্তু আমি বলবো যে এই প্রজন্ম জেনজি, তারা এইটি তাদের জন্য স্বাধীনতা যুদ্ধ। ৭১ প্রজন্মের জন্য ৭১ ছিল, ৯০ প্রজন্মের জন্য ৯০ ছিল, আমাদের প্রজন্মের জন্য এটা আমাদের মুক্তিযুদ্ধ। কি এটা প্রথম মুক্তিযুদ্ধ কি সেটা ৭১ যেটা ছিল এটা দেশের যুদ্ধ আর কি। ধরেন আপনি একটা পাকিস্তানি শাসন কাঠামো থেকে, উপনিবেশ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ করলেন, আর এইটাতে আপনি এই করার পরে ধরেন রাজনৈতিকভাবে তো আপনি পরাধীন ছিলেন, মানে স্বাধীন দেশ পাওয়ার পরের দিন থেকেই। শেখ মুজিব যখন ল্যান্ড করেই বললো আমি কিন্তু রাষ্ট্রপতি হমুরে, এই যে দাদার দাবি, হ্যাঁ, মামার বাড়ির দাবি, এরপরের দিন থেকে তো আপনি পরাধীন বেসিক্যালি। হ্যাঁ, এই ৫৪ বছরের পরাধীনতার পরে, হ্যাঁ, এবং আওয়ামী লীগ যেহেতু বাই নেচার একটা ফ্যাসিস্ট শক্তি, যে আলোচনা আগে আমরা করলাম, ফলে আপনার রাজনৈতিক পরাধীনতার এই পুরা চক্রের বাইরে এই প্রথম, হ্যাঁ, রাজনৈতিক স্বাধীনতার জন্য, হ্যাঁ, আপনার বাচ্চারা বুক পাইতে দাঁড়াইল। ফলে এটা তো একটা স্বাধীনতা আপনাকে এনে দিল, এবং সেই স্বাধীনতাটা কি, আপনি দেশের স্বাধীনতা আনছেন, হ্যাঁ, আপনার জনযুদ্ধের মধ্য দিয়ে, সেটাকে আপনি দ্রুত ফ্যাসিবাদের দিকে নিয়ে গেছেন, দ্রুত আপনি বাকশালের দিকে নিয়ে গেছেন। হ্যাঁ, তারপরে এখন এই ৫৪ বছর পরে এসে একটা রাজনৈতিক স্বাধীনতার জন্য যে প্রজন্ম দাঁড়াইলো, তার ঐতিহাসিক কর্তাসত্তাকে এখন ডিনাই করা শুরু হয়েছে নানাভাবে। সেই জন্য আমি বলতেছি এই যে তার ঐতিহাসিক কর্তাসত্তা, সেইটাকে আপনি প্রথমত রিকগনাইজ করে আপনার এখানে সংকট তাহলে কোন জায়গায় থাকতেছে হলো যে, তাহলে তো এখানে নানা শ্রেণী, নানা পেশা, নানা মত, এই তো, তাহলে আপনাকে একটা এথিক্যাল প্লুরালিজম লাগবে, আপনার প্লুরালিজমই করতে হবে, আপনাকে এটা বাকশাল করলে হবে না, মুজিবতন্ত্র করলে হবে না। সেই প্লুরালিজমটা আপনি কিভাবে করবেন, সেটা করার জন্য আপনার সমাজে যে আপনার এই ইডিওলজিক্যাল যে বিভিন্ন ফর্মগুলো আছে, সেই ফর্মগুলোর মধ্যে একটা ডায়লগের আপনার আয়োজন লাগবে, একটা ডায়লগের অবস্থা আপনার তৈরি করতে হবে। এখন ধরেন এখানে শাপলা শাহবাগীর যে ডিভিশনটা আমরা দেখছি, হ্যাঁ, সেই শাপলা শাহবাগীর ডিভিশনটাকে আমরা মনোযোগ দিয়ে যদি স্টাডি করি, তাহলে দেখা যাবে বাংলাদেশের সমাজে যে এই মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মধ্য দিয়ে সমাজটা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং মুসলমানদের আপনার সমস্ত রকম অধিকার অনুভূতিকে যেভাবে আপনার এখানে ভিলেন বানানো হয়েছে সোকল্ড এক ধরনের প্রগতিশীলতার নামে, এবং মেইনস্ট্রিম মিডিয়ার চোখেও, সেই জায়গার থেকে আপনি তো সমাজে হিলিং প্রসেস লাগবে আপনার। হ্যাঁ, এখন আপনি বলতেছেন, আপনার প্রশ্নের মধ্যে ছিল যে তাহলে অনেকে ইসলামিস্টদের আপনার আগমনে অনেক ধরনের সংকট ফিল করতেছে। হ্যাঁ, সেই সংকটের দায়িত্ব দেন সামাজিকভাবে এটা মীমাংসা হবে, এবং সামাজিকভাবে জেনুইন ইসলামিস্ট, বিভ্রান্ত ইসলামিস্ট,
ওই বিভ্রান্ত বামপন্থীদের মধ্যে সেগুলো আছে, মানে এগুলো নানা রকম থাকবে। এখন আমরা কে যে ডিফাইন করব যে কোনটা বিভ্রান্ত ইসলামিস্ট, কোনটা ইসলামিস্ট? হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা তো ডিফাইন করতে পারবো না। এটা ডিফাইনের ঝগড়াটা হবে ট্রুথের, কে কত ট্রুথের কাছাকাছি। দেখেন, আমরা রাজনীতি মানে বলছি যে ক্ষমতায় যাওয়া। হ্যাঁ, রাজনীতির সংজ্ঞাটার মধ্যে তো এটা ভুল আছে। রাজনীতি তো হওয়া উচিত যে এটা একটা ইবাদতের মতো, সেই ইবাদতটা কি কে কত ট্রুথফুল অর্জন করতে পারবে থ্রু দ্য পলিটিক্যাল প্রসেস, কে কত পিউরিফাই হয়ে উঠতে পারবে, কে কত সত্য হয়ে উঠবে, তাই না? এখন হলো ক্ষমতায় যাওয়া। ক্ষমতা তো ছলে বলে কৌশলে নানাভাবেই যাওয়া যায়। হ্যাঁ, তো সেইটা আপনার প্রথম। এই জন্য আমি মনে করি যে এখন রাষ্ট্র গঠন, রাজনীতি গঠনের জন্য একটা পলিটি হইতে হবে, আমাদের পলিটিক্যাল কমিউনিটি হইতে হবে। পলিটিক্যাল কমিউনিটি হইতে গেলে একটা এনিমি লাগে। তো আমাদের রেডিমেড এনিমি, পরীক্ষিত এনিমি আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ব্যক্তি আকারে না, শুধু একটা মতাদর্শ আকারে, ইডিওলজি আকারে, একটা ফ্যাসিস্ট ইডিওলজি আকারে। তো ফলে এই আওয়ামী লীগকে আপনি যদি পুরাপুরি ডিরোটেট করতে পারেন সমাজ থেকে, হ্যাঁ, এবং এটা লম্বা কালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে, আপনার ম্যাথোডোলজিক্যাল ফাইটের মধ্য দিয়ে, হ্যাঁ, তাহলে আপনার নতুন রাজনীতি নির্মাণের আলাপটা শুরু হবে। এই আলাপ ঢোকায় মনে করি ভেরি আর্লি, এখনই ঢুকতে পারবেন না আপনি। এখনও আপনি লেট ফ্যাসিজমের মধ্যে আছেন। আলবার্তো তোস্কানো এটাকে আপনার করছে, মানে আর্টিকুলেট করছে। লেট ফ্যাসিজমের মধ্যে এক ধরনের স্বাধীনতা থাকে, ফ্যাসিস্ট ফ্রিডম। তো সেটা আপনি ধরেন খুঁজে পাবেন নানা রকম ফ্রিডম, এই জন্য আওয়াজও বেশি থাকে। তাহলে আপনাকে যেটা করতে হবে এখন, সেটা হলো এই যে আওয়ামী তন্ত্রের যে কলকবজাগুলো যেভাবে ফাংশন করছে, সেটাকে প্রপারলি আইডেন্টিফাই করে এটাকে সমাজে আপনি কীভাবে, হ্যাঁ, ডিসফাংশনাল করবেন। ডিসফাংশন করার মধ্যে দিয়ে একটা ইউনিটি, যেটা গণ-অভ্যুত্থান আপনাকে শেখাইছে, সেই ইউনিটিটাকে আপনার রাষ্ট্র গঠনের পর্যায়ে নিয়ে যাবেন। ফলে আর রাজনীতি নির্মাণ কি? রাজনীতি নির্মাণ যখন আপনি আওয়ামী লীগকে একটা কমন এনিমি আকারে আইডেন্টিফাই করতে পারবেন, তাই ওই যেটা বললাম যে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ, তখন কোন ধরনের রাজনীতি করতে হবে সেই ব্যাপারে জনগণের একটা আক্কেল হবে। এখনও জনগণের ওই আক্কেল হয়েছে বলে আমার ধারণা, মানে হয় নাই আমার ধারণা। হ্যাঁ, ফলে ভোট বেচা কিনা যে আবার আগামী নির্বাচনে হবে না, সেই গ্যারান্টি আপনাকে আমি দিতে পারবো না। তো ফলে রাজনীতির ব্যাপারে জনগণের এডুকেশনটাও কিন্তু এখনও অপূর্ণ রয়ে গেছে। সেই এডুকেশনটা হইতে পারে আওয়ামী লীগকে যদি আপনি একটা ট্রু এনিমি আকারে, শুধুমাত্র নামকাও আসতে না, শুধুমাত্র ফৌজদারি অর্থে না, একটা চিন্তাগত অর্থে, একটা মতাদর্শিক এনিমি আকারে আইডেন্টিফাই করতে পারেন, এবং বিআওয়ামীকরণের একটা বড় প্রকল্প, এটা 10 বছর লাগুক, হ্যাঁ, যদি আপনি নিতে পারেন, নেওয়ার মধ্য দিয়ে আপনি নিজে এই যে আপনার কাউন্টার কালচার এবং গণতন্ত্র বা ধরেন আপনার মানুষের মূল্যবোধ, মর্যাদাবোধকে সমুন্নত রাখতে পারে এইরকম অবস্থা বা এইরকম চিন্তাগুলোকে মেইনস্ট্রিম করা। এখন যেটা আসছে এটা তো গোলামির, যেটা স্লেভারি বলে আর কি। হ্যাঁ, স্লেভারি থেকে তো বাইরে হতে হবে। সব রাজনৈতিক দল একই মোটামুটি ভাবে একই পথের, একই চিন্তার, একই ধারার, সেক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা কি সেখানে খুব একটা ভালোভাবে পারফর্ম করতে পারে? সেটা তো খুবই সুন্দর যদি সব রাজনৈতিক দল একই চিন্তার, একই ধারার হয়। তখন হইলো কে কত বেশি সত্যের কাছাকাছি, চেকস এন্ড ব্যালেন্সের প্রশ্ন বা ভারসাম্যের প্রশ্ন, সেটা সে তখন যেটা হবে যে গুড, মানে ভালোর কে কত ভালো প্রোভাইড করতে পারে, সেই প্রতিযোগিতা শুরু হবে। ফলে এই জন্য তো আপনার এখন যে জাম্পটা দরকার, সেটা হলো আমরা এখন একটা আওয়ামী বাস্তবতার মধ্যে আছি, এইটা বোঝা। হ্যাঁ, একটা আওয়ামী বাস্তবতার মধ্যে আছি ইন এ সেন্স, এখানের যে কালচারাল লজিক বা পলিটিক্যাল লজিক, এটা একটা আওয়ামী লজিক আকারে এখনো ফাংশন করে। এখানে গণতন্ত্রের ধারণা এখনো আওয়ামী ধারণা রয়ে গেছে। হ্যাঁ, কারণ আপনার কালচারাল ইন্ডাস্ট্রিকে আপনি কিভাবে বুঝবেন, কালচারাল ইন্ডাস্ট্রিকে আপনি বুঝবেন, এইটা আপনার স্বাধীনতাকে ইনক্রিজ করে না আটকায় দেয়। বাংলাদেশের এটা আপনার অ্যাডর্নোর বিখ্যাত কালচারাল ইন্ডাস্ট্রি বিখ্যাত তর্ক, যে আপনার কালচারাল ইন্ডাস্ট্রিকে আপনি কিসের সাপেক্ষে বুঝবেন? ও সানি লিওনকে এনে নাচাইতে পারে, এটা কি ওর সফলতা, নাকি ও আপনার স্বাধীনতাকে ইনক্রিজ করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে? বাংলাদেশের কালচারাল ইন্ডাস্ট্রি এটা ফ্যাসিবাদকে প্রমোট করছে। এটা শুধু হাসিনার পাস আমল এই 15 বছরে করছে তা না, ফ্রম দ্য ভেরি বিগিনিং আওয়ামী ন্যারেশনের মধ্যে দিয়ে প্রমোশনটা হয়েছে। ফলে আমাদের এই কালচারাল ইন্ডাস্ট্রিটাই তো চেঞ্জ করতে হবে, এটাকে আপনার নতুন করে নির্মাণ করতে হবে। এই জন্য আমরা সংস্কারে বিশ্বাসী না, আমরা পুনর্গঠনের কথা বলি। হ্যাঁ, ফলে একটু শেষ করে দিই যে এই কালচারাল ইন্ডাস্ট্রিটা, হ্যাঁ, আপনার বাংলাদেশ কালচারাল ইন্ডাস্ট্রির ফলে যেটা আপনি নির্মাণ করতে যাচ্ছেন, সেটা আপনি বুঝবেন কি দিয়া ডিফাইন করবেন। আপনি একটা দিয়েই ডিফাইন করতে পারেন, অনেকগুলো ইন্ডিকেটর আছে। একটা যদি ধরেন যে এইটা আপনার স্বাধীনতাকে, এখন স্বাধীনতার নানা ধরন আছে, নানা রকম ব্যাপার আছে স্বাধীনতা। মোটা দাগে আমরা কমন ভ্যালুসগুলো ধরে নিই, যে আপনার স্বাধীনতাকে সে বিকাশ করতে, প্রকাশ করতে, প্রতিষ্ঠা করতে সহযোগিতা করে না প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যদি সহযোগিতা করে তাহলে সেটা আপনার কালচারাল ইন্ডাস্ট্রি, আর যদি না করে বুঝতে হবে এটা আওয়ামী ইন্ডাস্ট্রি। সো মিস্টার ফাহাম আব্দুল সালাম, আপনার জন্য 5 মিনিট সময় ক্লোজ করবার জন্য আলোচনাটা। আমি মানে রনির সাথে কথা বলছি, মানে রনির কথা শুনতে ভাবছিলাম
যে এই যে আওয়ামী কালচার ইন্ডাস্ট্রি, এটাকে আমরা যতটা গুরুত্ব দেই, আমি কিন্তু অতটা গুরুত্বপূর্ণ মনেও করি না। আমি এটা কেন বলি আপনাকে সত্যিকার অর্থে, যে বাংলাদেশে গত 15 বছরের যারা এই যে সাংস্কৃতিক দিকপাল যাদেরকে আমরা বলি, তারা তো তাদেরকে সবাইকে তো গেটিস দিয়ে জীবিত রাখা হয়েছে, ইন দ্য সেন্স যে যখনই আপনার মানে এখান থেকে নিয়ন্ত্রণ চলে গেল, কোথায় তাদের ন্যারেটিভ? আপনি 15 বছর ধরে স্টিম রোলার চালানোর পর বিএনপির, তবুও আপনি বলতে পারেন যে বিদেশে বিএনপি পন্থী অনেক লোকজন আছে যারা এটা ইউটিউব ভিত্তিক আলোচনা জারি রেখেছেন, কিন্তু জামায়াতে ইসলামের কথা চিন্তা করে দেখেন, তাদের তো মানে ভয়ঙ্কর স্টিম রোলার গিয়েছে, কিন্তু তারা তো এখান থেকে হারাই যায়নি, তারা তো এত স্টিম রোলারের পরে টিকে ছিল। আর এখানে আপনি আজকে গত 15 বছরের মানে আওয়ামী বয়ান তৈরির একজন প্রধান ব্যক্তি হুমায়ুন আহমেদ সাহেবের ভাই জাফর ইকবাল সাহেব, উনি কোথায়? সবাই মানে সবাই তো পালিয়ে আছে। এবং আমি আজকে না হয় পালিয়ে আছে সশরীরে, আমি এটা অনেক দিন ধরে বলছি যে এনাদের কিন্তু সোসাইটিতে কোনো পেনিট্রেশন ছিল না, লেটস সে সেই 2013 সাল থেকে 14 সাল থেকে। মানে যেটা হচ্ছিল যে সরকার তাদেরকে উপস্থিত করতে এই সমস্ত টক শো বিভিন্ন মানে আর্টিফিশিয়ালি তাদেরকে রেলেভেন্ট রাখা হতো, কিন্তু আমার কাছে মনে হয় নাই যে তাদের কোনো পেনিট্রেশন তখনও ছিল। এবং এই জিনিসটা আপনি এখনই ধীরে ধীরে দেখবেন যে খুব দ্রুত যারা এই আওয়ামী ন্যারেটিভের যারা সিপাহসালা, তারা একেবারে নাই হয়ে যাবে খুব দ্রুত, মানে আগামী বছর এই সময় দেখবেন যে তারা মানুষের স্মৃতির মধ্যে নাই। এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে এই যে শূন্যতাটা তৈরি হবে, এই শূন্যতাটার মধ্যে আপনি কোন ভ্যালিউজ নিয়ে সেখানে যাবেন? অর্থাৎ রেজওয়ানা চৌধুরী বন্যা যদি গান না গান রবীন্দ্রসঙ্গীত, দ্যাটস ফাইন, কিন্তু আপনার ওই খালি জায়গাটায় আপনাকে একজন কম্পিটেন্ট লোক লাগবে, এইভাবে সংস্কৃতির প্রসার ঘটে। যেমন ধরেন এই নিজে নিজেই বাংলাদেশের এই গত 2-3 মাসে আমি দেখলাম যে র্যাপ সং, ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। বাংলাদেশের যে র্যাপ সং, আমি কিন্তু জানতামই না এই আন্দোলনের আগে যে বাংলাদেশের র্যাপ সং এতটা মেচিউর হয়েছে। এই যে এক্সপ্রেশন তরুণদের, এটা কিন্তু একদমই অর্গানিক, এবং এই ঘটনাটা প্রচন্ড ভাবে ঘটবে আগামী বছরগুলোতে। আমি শুধু চাই, আমি এতটুকুই শুধু চাই যে রাষ্ট্র এবং সরকার যেন এটার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। লেট পিপল ডিসাইড যে তারা কার গান শুনবে, তারা কোন ধরনের সংস্কৃতিকে গ্রহণ করবে, এবং আপনি যদি এই জিনিসটাকে চলতে দেন স্বাধীনভাবে, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশের তরুণরা এবং বাংলাদেশের মানুষ আসলেই অমিত সম্ভাবনাময়। তারা জানে তারা কি করে, তাদেরকে যে সমস্যাটা তাদের সবচেয়ে বড়, তাদেরকে সব জায়গায় আটকে রাখা হয়। এই যে প্রতিবন্ধকতা, এটা যদি না থাকে, ইউটিউব ফেসবুক থাকলে তো আসলে সংস্কৃতির ইজারাদার আর লাগে না। মানে এটার মতন ডেমোক্রেটিক প্ল্যাটফর্ম তো আর নাই। মানে আপনি ভালো হলে সবাই শুনবে আপনাকে, আপনি ভালো গান গাইতে বললে সবাই আপনাকে শুনবে, আর যদি ইফ ইউ আর নট গুড, কেউ আপনাকে ফলো করবে না, অ্যাজ সিম্পল এজ দ্যাট। এবং এই জিনিসটা যদি আমরা চালু রাখতে পারি, এবং আমাদের যে মূল্যবোধ, গণতান্ত্রিক মূল্যবোধ যদি চালু রাখতে পারি, যে আই এম ভেরি কনফিডেন্ট যে আওয়ামী যে সংস্কৃতির যেই ন্যারেটিভ, সেটা আর চালু থাকবে না। আমার যেই দুশ্চিন্তা সেটা হচ্ছে গিয়ে এর বদলে যে জিনিসটা আসবে সেটার পেনিট্রেশন কতটা, সেটা কি আবারও ওই নেক্সট যেই পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসবে তার চামচামি শুরু করবে কিনা, এটা হচ্ছে গিয়ে মানে আমার ভয়। তো আদারওয়াইজ আমি সত্যিকার অর্থে আওয়ামী যেই ন্যারেটিভ, এটাকে মানে মোকাবেলা করার জন্য এতটা ভয় পাই না, কারণ আমি জানি যে এটার পেনিট্রেশন ছিল না, এটা আর্টিফিশিয়ালি জিইয়ে রাখা হয়েছিল। লেটস সি হাউ ইট ওয়ার্কস আউট। আমি এই মুহূর্তে ভবিষ্যৎ কি বলা যায় না, কিন্তু আমার সত্যিকারের ফোকাস হচ্ছে যে নেক্সট জেনারেশন যারা অ্যাক্টিভিস্ট, যারা নেক্সট জেনারেশনের বয়ান তৈরি করবেন বাংলাদেশের জন্য কি ভালো, সেই ব্যাপারগুলো যারা তৈরি করবেন সেটা পোর্টেন্ট কিনা।
এতটুকুই আমার আগ্রহ। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার রেজাউল করিম রনি এবং মিস্টার ফাহাম আব্দুল সালাম, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেবার জন্যে। দর্শক, আমার দুই অতিথির আলোচনা থেকে এটা আরও একবার স্পষ্ট এবং ইতিমধ্যেই বাংলাদেশ এটা প্রমাণিত সত্য যে চাপিয়ে দেওয়া কোনো কিছু টেকে না শেষ পর্যন্ত। আওয়ামী লীগ অনেক কিছু বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দেবার চেষ্টা করেছে, টেকেনি, এবং আওয়ামী লীগের পরিচয় এখন কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। পতনটা বা বিদায়টা এত করুণ হয়েছে। এখন নির্ভর করবে যে তারা আবার কামব্যাক করবে কি করবে না, সেটা হচ্ছে এখন যারা আছেন বা ভবিষ্যতে যারা আসবেন তারা আসলে কীভাবে পারফর্ম করবেন, কি ডেলিভার করবেন। আমি একটা বিষয় মিস্টার ফাহাম আব্দুল সালামের কথা থেকে তিনটা শব্দ ধার করি, লেট পিপল ডিসাইড, অর্থাৎ জনগণকে সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেয়। সে কোন গান শুনবে, কোন গান পরিত্যাগ করবে, সেটা যারই লেখা হোক না কেন, যত বিখ্যাতই হোক না কেন, কোন কবিতা সে পড়বে, কোনটা পড়বে না, কোন বই পড়বে, কোনটা পড়বে না, এমনকি তার নেতা সে নির্বাচন করবে, সে যেই হোক না কেন, যে বিশ্বাসীরই হোক না কেন, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, ধনী হোক, দরিদ্র হোক, তাকে তার সিদ্ধান্ত নেবার ক্ষমতাটা দিতে হবে। এবং এর জন্যই মানুষের এত আত্মদান, রক্তদান সেই ৭১ থেকে আজ অবধি। কাজেই সেই সিদ্ধান্ত নেবার যে প্রক্রিয়াগুলো আছে, যে ব্যবস্থাগুলো, সেগুলো নিশ্চিত করবার দায়িত্বটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। এবং সবার জন্য পরামর্শ ওনারা যেটা দিয়েছেন রনি এবং ফাহাম, সেটা হচ্ছে যে তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদের যে স্বপ্ন সেটা পূরণ করবার, যারা যে অবস্থায় দায়িত্বে থাকেন, দলের দায়িত্বে থাকেন আর সরকারের দায়িত্বে থাকেন, সেটাকেই তাদের আসলে অ্যাড্রেস করতে হবে। এটাই হচ্ছে এগিয়ে যাবার একমাত্র পন্থা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।